নাইকো দুর্নীতি মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ 11 জুন। বদলি সাজা কাটা, সেই যুবলীগ নেতা নাজমুল কারাগারে। চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন করেছে আওয়ামী লীগ সরকার, বলছে নানক। এদিকে বিএনপি নেতা রিজভী বলছে সরকার জনগণকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রেখেছে। সবশেষে জানিয়ে দিব, ভারতের সঙ্গে অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছেন শেখ হাসিনা, বলছে ওবায়দুল কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। নাইকো দুর্নীতি মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ 11 জুন। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 11 জুন দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত 9 এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতের মামলাটি সাক্ষ্য গ্রহণ চলে। খালেদা জিয়া অসুস্থ থাকায় এতদিন তিনি আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবী জিয়াউদ্দিন জিয়া হাজিরা দেন। এদিন জব্দ তালিকায় সাক্ষী আব্দুল বাকি আদালতে সাক্ষ্য দেন। এরপর আসামি পক্ষের আইনজীবীরা জেরা করেন তাকে। তবে আব্দুল বাকির জেরা শেষ হয়নি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 11 জুন দিন ধার্য করেছেন আদালত। খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বছরের 19 মার্চ একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। 2007 সালে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুদকের সরকারি পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছিলেন। 2008 সালে 5 মে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতের অভিযোগপত্র জমা দেয় দুদক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া মামলার বাকি আসামিরা হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এম মোস্তাক হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রী মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব CM ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মঈনুল হক, বাপেক্সের সাবেক সচিব মোহাম্মদ শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেলস কর্পোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশিম শরীফ। বদলি সাজা কাটা, সেই যুবলীগ নেতা নাজমুল কারাগারে। নিজের সাজা অন্যকে দিয়ে কাটানোর সময় 7 বছরের দণ্ডপ্রাপ্ত আসামি যুবলীগ নেতা নাজমুল হাসান বিচারিত আদালতে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন। সোমবার ঢাকার 8ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আমিনুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নাজমুল হাসান। শুনানি শেষে আদালতে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ মিলন এই তথ্য জানান। বদলি সাজা কাটানোর ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে আদালতের নজরে আনা হলে রোববার নাজমুল হাসানকে 24 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। 2020 সালে আগস্ট মাসে উত্তরের একটি বাসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল গাঁজা সহ আনোয়ার হোসেন নামে একজনকে আটক করে। সে সময় পালিয়ে যায় মামলার মূল আসামি ঢাকার উত্তরা 54 নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা নাজমুল হাসান। এ সময় এই ঘটনায় 2 জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলা করে। বিচারে অপরাধ প্রমাণ হওয়ায় পলাতক নাজমুল হাসানকে 7 বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। এর রায়ের পর নাজমুলের পরিচয় দিয়ে আদালতের আত্মসমর্পণ করে জেল খাটেন মিরাজুল ইসলাম নামে একজন ব্যক্তি। পরে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে 11 দিন জেল খেটে জামিনে বের হয়ে যান তিনি। পরে এই ঘটনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ হয়। চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন করেছে আওয়ামী লীগ সরকার, বলছে নানক। বস্ত্র ও পাট মন্ত্রী ও আওয়ামী লীগের সভামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে দেশের চিকিৎসা ব্যবস্থায় এক আমূল পরিবর্তন এসেছে। আজকে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছেছে। সোমবার রাতে রাজধানীর শ্যামলীতে অ্যালায়েন্স হাসপাতাল এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আজকাল গ্রামের মানুষেরও চিকিৎসার জন্য শহরে যেতে হয় না। উপজেলা পর্যায়ে তার সমস্ত ব্যবস্থা রয়েছে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো মানুষের চিকিৎসা হিসেবে এগিয়ে এসেছে। সমাজে গরিব দুঃখী মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়া যাচ্ছে। এখন আর কেউ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে না। অনুষ্ঠানে আওয়ামী লীগের আরেক সভাপতি মণ্ডলীর সদস্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, সাধারণ মানুষের চিকিৎসা সেবায় সকল চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালের দায়িত্ব রয়েছে, আপনারা সেই দায়িত্ব পালন করবেন। হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন MP। অনুষ্ঠানে হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় কাউন্সিল সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপি নেতা রিজভী বলছে সরকার জনগণকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রেখেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছে সরকার রাষ্ট্র ক্ষমতা ধরে রেখে জনগণকে বন্দী করে রেখেছে। জনগণকে উন্মুক্ত কারাগারে জনগণকে বন্দী করে রাখার দায়িত্ব আমাদের। এদিকে বিএনপি নেতা রিজভী বলছে সরকার জনগণকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রেখেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন সরকার রাষ্ট্র ক্ষমতা ধরে রেখে জনগণকে বন্দী করে রেখেছে। জনগণকে উন্মুক্ত কারাগারে জনগণকে বন্দী করে রেখেছে। গণতন্ত্রের পক্ষে যারা কথা বলছে তাদেরও বন্দী করা হচ্ছে। রোববার সকালে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলে নবনির্বাচিত কমিটির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন আওয়ামী লীগ নিজেরা নির্বাচন করছে, ভোটাররা ভোট দিতে পারছে না। উপজেলা নির্বাচন হয়ে গেল, এখানে কেউ আরও ভোট কম পড়েছে, তাদের লজ্জা নেই। একটি পত্রিকার রিপোর্টে প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন প্রয়োজনীয় রিজার্ভ $18 মিলিয়ন নিচে নেমে এসেছে। মানুষ প্রয়োজনীয় খাবার আমদানি করতে পারছে না। পাশাপাশি যে ঋণ নেওয়া হয়েছে তাতে সুদ দিতে হবে $1 লাখ কোটি। ঋণের টাকা পরিশোধ করবে নাকি জনগণের উন্নয়নের কাজ করবে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন আপনাদের এই দেশে জনগণ লাগে না, আপনাদের ঘাড়ে আরব রজনীর দৈত্য বসে আছে, তাদের নির্দেশে আপনারা চলছেন। আপনারা জনগণের ভোটে নির্বাচিত হলে বাংলাদেশ যে চারদিক থেকে ধসে যাচ্ছে তা হতো না। আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা বিএনপির। গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে আন্দোলন চলছে এবং জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে বলে জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দলীয় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত 8 মে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মির্জা ফখরুল বলেন তথাকথিত উন্নয়নের দোহাই দিয়ে যে রাষ্ট্র ব্যবস্থায় নৈতিকতা এবং মূল্যবোধকে বিসর্জন দেওয়া হয় জনগণের কাছে সেটি উন্নত রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় না। একটি বৈষম্য গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যেই চলমান আন্দোলন এবং জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো এর ঢাকা সফর এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন কে আসলো না আসলো এটা নিয়ে তিনি আগ্রহী না। বাংলাদেশের জনগণই আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা জনগণ, সেই আস্থার উপরে আমরা দাঁড়িয়ে থাকি। ভারতের সঙ্গে অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছেন শেখ হাসিনা বলছে ওবায়দুল কাদের। ভারতের সঙ্গে অবিশ্বাসের দেয়াল শেখ হাসিনা ভেঙে দিয়েছেন বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন 21 বছর ভারতের সঙ্গে শত্রুতা করে আমাদের লাভ হয়নি, বিএনপি শত্রুতা করে সংশয় অবিশ্বাস সৃষ্টি করেছিল, সে কারণে সম্পর্কের উন্নতি হয়নি। শেখ হাসিনা এসে এই সংশয় অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছেন। শনিবার বিকেলে মোহাম্মদপুরে গজনবী রোডে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন ভারত আমাদের বন্ধু, আমরা কারো দাসত্ব করি না, আমাদের ব্যক্তির উপর উৎসব, আমাদের শক্তির উৎস এদেশের জনগণ মানুষ। ভারতের কাছে আমাদের ক্ষমতা আমরা চাই না, বন্ধুত্ব চাই, কারণ এটা আমাদের স্বার্থের দরকার। বিএনপি শত্রুতা করে আমাদের ক্ষতি করেছে 21 বছর, আমরা সেই অবস্থায় ফিরে যেতে চাই না। তিনি বলেন আমরা বলতে চাই গঙ্গার পানি শেখ হাসিনাই এনেছেন, পানি চুক্তি কে করেছেন শেখ হাসিনা, সীমান্ত সমস্যার চুক্তি কে করেছেন শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশের মতো আরেকটি বাংলাদেশ আমরা সমুদ্র পেয়েছি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে। বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন গতকাল পল্টনে বিএনপি গয়েশ্বর চন্দ্র রায় এক বর্ষা মিথ্যা করে ফেলেন। গয়েশ্বর বাবু কোথায় ছিলেন এতদিন? কোথা থেকে এলেন? কোথা থেকে পালিয়েছিলেন? কোথায় ছিলেন তিনি? ভারতে পালিয়েছিলেন, মাথায় উঠেছে গান্ধী টুপি, এখন ভণ্ডামি শুরু করেছেন গয়েশ্বর। কালকে পল্টনে দাঁড়িয়ে আমাদের বলে ভারতের দালাল, এই অপবাদ তো আইয়ুব খান ইয়াহিয়া খান দিয়েছে। কাদের বলেন ভারতে গিয়ে গঙ্গার পানির কথা ভুলে গিয়েছিলেন খালেদা জিয়া। সাংবাদিকরা জিজ্ঞেস করলো আপনি ভারত সফর করলেন, গঙ্গার পানি কি হলো? তিনি বলেন আমি তো ভুলে গেছি দালাল কারা। নির্বাচনের কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন 42% লোক আমাদের ভোট দিয়েছেন। শেখ হাসিনার উন্নয়ন অর্জনকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের 42% ভোটার। এই নির্বাচনে কোনো প্রাণহানি ঘটেনি। উপজেলা নির্বাচন জনগণ নাকি প্রত্যাখ্যান করেছেন। তাহলে 36 থেকে 40% লোক ভোট দিল, তারা কারা? তারা এই দেশের জনগণ, তারা উন্নয়নে অর্জনে মুগ্ধ।